বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো বাইরে থেকে দেখলে গৌরবের শিখর মনে হয়, অথচ ভেতরে ভেতরে তা হয়ে ওঠে গভীর এক রাজনৈতিক ফাঁদের সূচনা। আন্তর্জাতিক স্বীকৃতি, পশ্চিমা মিডিয়ার প্রশংসা কিংবা বিশ্বমঞ্চে প্রভাবশালী নেতার তকমা, এসব সবসময় কেবল সম্মানের প্রতীক নয়। অনেক সময় এগুলোই হয়ে দাঁড়ায় এক অদৃশ্য নজরদারির শুরু, এক নীরব কাউন্টডাউন, যার শেষ গিয়ে থামে রাজনৈতিক পতনের অন্ধকার গহ্বরে। আজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় উঠে আসা। পশ্চিমা বিশ্বের অন্যতম প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দিয়েছে। তার সমর্থকদের কাছে এটি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের এক ঐতিহাসিক স্বীকৃতি। ১৭ বছরের নির্বাসন, মামলা, রাজনৈতিক দমনপীড়ন আর একাকী লড়াইয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে এই স্বীকৃতিকে তারা দেখছেন বিজয়ের মুকুট হিসেবে। কিন্তু প্রশ্ন হল, ইতিহাস কি সত্যিই এত সরল? বিশ্ব রাজনীতির দিকে তাকালে দেখা যায়, যখন পশ্চিমা মিডিয়া কাউকে অতিরিক্ত উঁচুতে তুলে ধরে, তখন তার পেছনে প্রায়ই থাকে ভূ-রাজনৈতিক হিসাব নিকাশ। ক্ষমতার রাজনীতিতে প্রশংসা যেমন বাস্তব, তেমনি সেটি কখনো কখনো হয়ে ওঠে নিয়ন্ত্রণের হাতিয়ারও। একসময় পশ্চিমা গণমাধ্যমে প্রশংসিত হয়েছিলেন সাদ্দাম হোসেন, মুয়াম্মার গাদ্দাফি কিংবা জুলফিকার আলী ভুট্টো। তাদের অনেককেই একসময় আধুনিক আরব বিশ্বের শক্তিশালী নেতা হিসেবে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু স্বার্থের দ্বন্দ্ব শুরু হতেই সেই একই শক্তি তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। কেউ ফাঁসির মঞ্চে গেছেন, কেউ নিহত হয়েছেন গৃহযুদ্ধে, আবার কেউ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে ধ্বংস হয়ে গেছেন। বাংলাদেশের ক্ষেত্রেও অনেকেই একই প্রশ্ন তুলছেন, কারণ রাজনীতির বাস্তবতা হল পশ্চিমা শক্তিগুলো কাউকে বিনা স্বার্থে গ্লোবাল লিডার বানায় না। তারা যাকে বিশ্বমঞ্চে তুলে ধরে তাকে একই সঙ্গে এক অদৃশ্য প্রত্যাশার জালেও বেঁধে ফেলে। সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলেই শুরু হয় চাপ, সমালোচনা এবং ধীরে ধীরে রাজনৈতিক বিচ্ছিন্নতা। এই কারণেই অনেক বিশ্লেষক টাইম ম্যাগাজিনের স্বীকৃতিকে শুধু সম্মান হিসেবে নয়, বরং সফট পাওয়ার ট্র্যাপ হিসেবেও দেখেন। এটি এমন এক কৌশল যেখানে উন্নয়নশীল দেশের নেতাদের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তোলা হয়, কিন্তু একই সঙ্গে তাদের ওপর আরোপ করা হয় এক অদৃশ্য বৈশ্বিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানেই, কারণ এখন থেকে তার প্রতিটি পদক্ষেপ শুধু বাংলাদেশের মানুষের চোখেই নয়, আন্তর্জাতিক কূটনৈতিক মহল, মানবাধিকার সংস্থা, বিদেশি থিঙ্ক ট্যাঙ্ক এবং বৈশ্বিক মিডিয়ার পর্যবেক্ষণের মধ্যেও থাকবে। তার সরকার কি সিদ্ধান্ত নেয়, কোন সংস্কার আনে, কোন আন্তর্জাতিক চুক্তি করে কিংবা কোন বক্তব্য দেয়, সবকিছুই হয়ে উঠবে বৈশ্বিক আলোচনার বিষয়। রাজনীতির ইতিহাস বলে, পশ্চিমা স্বীকৃতি কখনোই নিঃস্বার্থ নয়, বরং এটি অনেক সময় এক ধরনের নরম চাপ। যখন কোনো নেতাকে আন্তর্জাতিকভাবে গণতন্ত্রের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়, তখন তার কাছ থেকে এমন অনেক পদক্ষেপ প্রত্যাশা করা হয় যা হয়তো স্থানীয় সংস্কৃতি, জাতীয় বাস্তবতা বা সার্বভৌম স্বার্থের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেই শুরু হয় সমালোচনার নতুন অধ্যায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও এমন নজির আছে। শেখ হাসিনা একসময় আন্তর্জাতিক অঙ্গনে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রশংসিত হয়েছিলেন, কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক অবস্থানও বদলে যায়। একইভাবে খালেদা জিয়ার রাজনৈতিক জীবনেও আন্তর্জাতিক সমর্থন ও চাপের ওঠানামা দেখা গেছে। ফলে আন্তর্জাতিক প্রশংসাকে স্থায়ী নিরাপত্তা হিসেবে দেখার সুযোগ খুব কম। তবে বাহ্যিক চাপের চেয়েও ভয়ঙ্কর হতে পারে অভ্যন্তরীণ ভুল সিদ্ধান্ত। একজন নেতার পতন অনেক সময় বাইরের ষড়যন্ত্রে নয়, বরং নিজের চারপাশের ভুল মানুষদের কারণেই ত্বরান্বিত হয়। ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যেখানে চাটুকার পরিবেষ্টিত নেতৃত্ব বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যখন নেতার চারপাশে সত্য বলার মানুষ কমে যায়, তখন ভুল সিদ্ধান্তকে সঠিক বলে মনে হতে শুরু করে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায়ও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ ক্ষমতায় আসার পর একজন নেতার সবচেয়ে বড় প্রয়োজন হয় সমালোচনা শোনার মানসিকতা। কিন্তু যখন দলীয় সংস্কৃতি ব্যক্তি পূজায় পরিণত হয়, তখন গঠনমূলক সমালোচনার জায়গা সংকুচিত হয়ে যায়। এতে করে নেতা ধীরে ধীরে সাধারণ মানুষের বাস্তব সংকট থেকে দূরে সরে যেতে থাকেন।
বর্তমান সময়ে দেশের সাধারণ মানুষের প্রধান উদ্বেগ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট, বেকারত্ব এবং অর্থনৈতিক চাপ। আন্তর্জাতিক স্বীকৃতি সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ হলেও শেষ পর্যন্ত জনগণ তাদের দৈনন্দিন জীবনের বাস্তবতা দিয়েই সরকারকে বিচার করে। বাজারে যদি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে, কর্মসংস্থান না বাড়ে কিংবা শিক্ষা ও স্বাস্থ্য খাতে অনিশ্চয়তা তৈরি হয়, তবে আন্তর্জাতিক প্রশংসা খুব বেশি কাজে আসে না। বিশেষ করে শিক্ষা খাত নিয়ে সাম্প্রতিক বিতর্ক রাজনীতিক অঙ্গনে নতুন প্রশ্ন তৈরি করেছে। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে শিক্ষা কেবল জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি জাতীয় পরিচয়, সাংস্কৃতিক মূল্যবোধ এবং রাষ্ট্রচিন্তার ভিত্তিও। তাই শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্রের ভূমিকা নিয়ে যে কোনো অস্পষ্ট বক্তব্য জনমনে উদ্বেগ তৈরি করতেই পারে। কারণ মানুষ আশঙ্কা করে অতিরিক্ত বেসরকারীকরণ বা নীতিহীনতা একসময় বৈষম্য, বাণিজ্যিকরণ এবং আদর্শিক বিভ্রান্তি বাড়িয়ে দিতে পারে। রাজনীতিতে অনেক সময় নেতার বক্তব্যের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেই বক্তব্যের ব্যাখ্যা এবং জনমনসে তার প্রভাব। যদি সাধারণ মানুষ মনে করে সরকার তাদের বাস্তব সংকটের চেয়ে আন্তর্জাতিক ইমেজ নিয়ে বেশি ব্যস্ত, তবে জনবিচ্ছিন্নতার ঝুঁকি দ্রুত বেড়ে যেতে পারে। আর জনবিচ্ছিন্নতা হল যে কোনো সরকারের সবচেয়ে বড় দুর্বলতা। পশ্চিমা শক্তিগুলো সাধারণত সেই মুহূর্তের জন্যই অপেক্ষা করে যখন কোনো সরকার অভ্যন্তরীণভাবে দুর্বল হয়ে পড়ে। কারণ ভেতরে জনসমর্থন কমে গেলে বাইরে থেকে চাপ সৃষ্টি করা অনেক সহজ হয়ে যায়। তখন মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন কিংবা অর্থনৈতিক সংস্কারের প্রশ্ন সামনে এনে আন্তর্জাতিক চাপ বাড়ানো হয়। ফলে একজন নেতা ধীরে ধীরে এমন এক অবস্থায় পৌঁছে যান যেখানে তিনি একই সঙ্গে ভেতরের জনরোষ এবং বাইরের কূটনৈতিক চাপ মোকাবেলা করতে বাধ্য হন। এই বাস্তবতায় তারেক রহমানের সামনে সবচেয়ে বড় পরীক্ষা হবে ভারসাম্য রক্ষা করা। তাকে একদিকে আন্তর্জাতিক কূটনৈতিক জটিল সমীকরণ সামলাতে হবে, অন্যদিকে দেশের সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে হবে। কারণ শেষ পর্যন্ত কোনো সরকারকে টিকিয়ে রাখে জনগণের সমর্থন, বিদেশি প্রশংসা নয়। রাজনীতির বিশ্লেষকরা প্রায়ই বলেন, ক্ষমতার সবচেয়ে বিপজ্জনক দিক হল এটি মানুষকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। চারপাশে যদি শুধুই প্রশংসা শোনা যায়, তবে নেতা ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেন যে তিনি ভুল করতে পারেন না। অথচ ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক পতনগুলো শুরু হয়েছে ঠিক এই আত্মতুষ্টি থেকেই। আজ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে আন্তর্জাতিক স্বীকৃতি যেমন সুযোগ, তেমনি ঝুঁকিও। এটি একদিকে দেশের জন্য নতুন কূটনৈতিক দরজা খুলে দিতে পারে, অন্যদিকে তৈরি করতে পারে অতিরিক্ত প্রত্যাশা ও নজরদারির চাপ। এই চাপ সামলাতে না পারলে যে কোনো জনপ্রিয় নেতাও খুব দ্রুত বিতর্কিত হয়ে যেতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, একজন নেতার প্রকৃত শক্তি আন্তর্জাতিক পুরস্কার বা প্রচ্ছদ নয়, বরং জনগণের আস্থা। টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ সাময়িক আলোড়ন সৃষ্টি করতে পারে, কিন্তু ইতিহাস শেষ পর্যন্ত বিচার করে একজন নেতা দেশের মানুষের জীবনে কী পরিবর্তন আনতে পেরেছেন তা দিয়ে। কারণ রাজনীতির নির্মম সত্য হল, বিশ্ব শক্তিগুলো কাউকে স্থায়ী বন্ধু হিসেবে দেখে না। তারা স্বার্থ দেখে, শৈশব দেখে, প্রয়োজন দেখে। আজ যাকে তারা গণতন্ত্রের রক্ষক বলছে, কাল প্রয়োজনে তাকে শাসরিতাই বলতেও দ্বিধা করবে না। আন্তর্জাতিক সম্পর্কের মঞ্চে নৈতিকতার চেয়ে ভূরাজনৈতিক স্বার্থই শেষ পর্যন্ত বেশি শক্তিশালী হয়ে ওঠে। এই কারণেই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো এটি নয় যে টাইম ম্যাগাজিনে নাম আসা কত বড় অর্জন, বরং প্রশ্ন হল, এই স্বীকৃতির পর একজন নেতা কতটা সতর্ক, কতটা বাস্তববাদী এবং কতটা জনগণ কেন্দ্রিক থাকতে পারেন। ইতিহাসের পাতা আমাদের একটি বিষয় খুব স্পষ্টভাবে শেখায়, ক্ষমতার শিখরে ওঠা যত কঠিন, সেখানে টিকে থাকা তার চেয়েও কঠিন। আর যখন কোনো নেতাকে আন্তর্জাতিকভাবে অতিরিক্ত উঁচুতে তুলে ধরা হয়, তখন তার পতনের সম্ভাবনাও তত বেশি আলোচিত হয়ে ওঠে। তাই আজকের উল্লাসের মধ্যেও হয়তো একটি নীরব সতর্কবার্তা লুকিয়ে আছে। আন্তর্জাতিক প্রশংসা কখনোই চূড়ান্ত নিরাপত্তা নয়। এটি হতে পারে সুযোগ, আবার হতে পারে ফাঁদও। সবকিছু নির্ভর করে সেই নেতা কতটা বিচক্ষণতার সঙ্গে নিজের জনগণ, নিজের রাষ্ট্র এবং বৈশ্বিক শক্তির মধ্যকার সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে পারেন। রাজনীতির ইতিহাসে সবচেয়ে সফল নেতারা তারা নন যারা শুধু বিশ্বমঞ্চে প্রশংসিত হয়েছেন, বরং তারা যারা নিজেদের জনগণের আস্থা শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছেন। কারণ শেষ পর্যন্ত কোনো টাইম ম্যাগাজিন নয়, কোনো পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক নয়, একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে সেই দেশের জনগণই।